Assalamu alaikum. This is Fahmida Isra Jahan, Assistant Professor, Department of Finance and Banking, Dhaka Commerce College. Today, I'm here to take a class of SME and Microfinance for the student of Finance and Banking 4th year, and I'm requesting all of you to cooperate with me. সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন যার যার অবস্থানে। আজকের ক্লাসটি করার জন্য আমার সকল ছাত্রছাত্রীকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশা করছি আপনারা প্রত্যেকেই স্ক্রিনের সামনে যথাসময়ে উপস্থিত হয়েছেন। খাতা কলম যার যা প্রয়োজনীয় শিক্ষণীয় উপাদান সবকিছু সহ। আজকের ক্লাসে যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা একটু ভিন্নধর্মী। তো আজকের ক্লাসে কোন টপিক নিয়ে কথা বলবো সেটা বলার আগে বা সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার পূর্বে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম এবং কোথায় গিয়ে আমরা সেখানে সমাপ্তি ঘোষণা করেছিলাম সবার আগে আমি আপনাদেরকে সেটা মনে করিয়ে দেব। আফটার দ্যাট আমি আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো দেখেন আমরা পড়ছিলাম চ্যাপ্টার 8, যার নাম ছিল ক্রিটিক্স অ্যান্ড চ্যালেঞ্জেস অফ মাইক্রোফাইন্যান্স, অর্থাৎ ক্ষুদ্র অর্থায়নের সমালোচনা এবং চ্যালেঞ্জ সমূহ। এই চ্যাপ্টারটা যেদিন প্রথম আমি শুরু করেছিলাম সেদিন আমি বেশ কিছু প্রশ্ন দিয়েছিলাম এবং দেওয়ার পর গত ক্লাসে আমরা 3টা প্রশ্ন উত্তর শেষ করেছিলাম, 4, 5 এবং 6 নাম্বার প্রশ্নের উত্তর। আজকে শুরু হবে কোয়েশ্চেন নাম্বার 7 দিয়ে। আমরা কোয়েশ্চেনটা একটু পড়ছি। Narrate the ideology of financial sustainability in microfinance. আমি কোয়েশ্চেনটা আবার পড়ছি। Narrate the ideology of financial sustainability in microfinance. অর্থাৎ মাইক্রোফাইন্যান্সে ফাইন্যান্সিয়াল সাস্টেইনেবিলিটির আইডিওলজিগুলো কি কি, এটাকে যদি আমরা বাংলায় বলি তাহলে ক্ষুদ্র অর্থায়নে ফাইন্যান্সিয়াল সাস্টেইনেবিলিটির আদর্শগত দিকটা কি কি আছে সেটা ব্যাখ্যা করতে বলেছে। আমি আগেই বলেছিলাম যে আজকের ক্লাসটা একটু ভিন্নধর্মী টপিক নিয়ে, মানে এটার মধ্যে আপনার তেমন কোনো একটা ইন্টারেস্ট পাবেন না, বাট হয় না যে অ্যানালাইটিক্যাল কিছু ব্যাপার যার মধ্যে আসলে কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না, কোনো রস খুঁজে পাওয়া যায় না, বাট দিস ইজ আ টপিক। সেই টাইপের একটা টপিক নিয়ে আমি আজকে কথা বলতে যাচ্ছি। তাহলে আমরা কি শিখলাম? মাইক্রোফাইন্যান্সে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে ফাইন্যান্সিয়াল সাস্টেইনেবিলিটি নিয়ে আমরা কথা বলেছিলাম। তো বলেছে মাইক্রোফাইন্যান্সে এই ফাইন্যান্সিয়াল সাস্টেইনেবিলিটির আদর্শগত যে আর্থিক দিক বা ধারণা মানে আর্থিক যে ধারণাগত বিষয়সমূহ আছে সেই সম্পর্কে আমরা আজকে একটু ধারণা নিব। তো দেখেন এখানে কি লিখেছে, মূলত দুটি দৃষ্টিভঙ্গি থেকে বিশ্বে ক্ষুদ্র অর্থায়নের কার্যকর দিক তুলে ধরা হয়। অর্থাৎ মাইক্রো ফাইন্যান্সিং কতটা ইফেক্টিভ বিশ্বে এটা যদি আমরা জানার চেষ্টা করি, ওয়ার্ল্ডে মাইক্রো ফাইন্যান্স এই বিষয়টা কতটা ইম্পর্টেন্ট আমি কিন্তু আবারও বলছি, এটা যদি আমরা জানতে চাই তাহলে দুটা দৃষ্টিভঙ্গি থেকে এটার গুরুত্ব বা ইম্পর্টেন্স তুলে ধরা যেতে পারে যে হ্যাঁ এই দুটা কারণে মাইক্রো ফাইন্যান্স ওয়ার্ল্ডে বেশি ইম্পর্টেন্ট। প্রথমত দারিদ্র দূরীকরণ দৃষ্টিভঙ্গি। অর্থাৎ ক্ষুদ্র অর্থায়ন দ্যাট ইজ মাইক্রো ফাইন্যান্সের প্রথম গুরুত্বই হচ্ছে এটা একটা দেশে কিংবা টোটাল বিশ্বে দারিদ্র দূরীকরণে একটা অবদান রাখে। এই দৃষ্টিভঙ্গি থেকে মাইক্রো ফাইন্যান্স কতটা ইফেক্টিভ সেটা আলোচনা করা যেতে পারে। ক্লিয়ার? এরপরে দেখেন, আর দ্বিতীয় হলো ব্যবসায় অর্থাৎ আর্থিক বাজার এবং আর্থিক পণ্য ডিজাইন সম্পর্কিত দৃষ্টিভঙ্গি। আরেকটা হচ্ছে কি বিজনেস মোটিভ। আপনি একটা ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন, আপনার একটা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন আছে সাচ অ্যাজ গ্রামীণ ব্যাংক কিংবা ব্র্যাক, এগুলো নিয়ে যদি আমরা কথা বলি এটা একটা প্রতিষ্ঠান। এই যে গ্রামীণ ব্যাংক ব্র্যাক এরা যে মাইক্রো ফাইন্যান্সিং এর কাজটা করছে, কেবলই কি এটা চ্যারিটি মোটিভে, এদের বিজনেস মোটিভ নাই? খেয়াল করে দেখেন এরা মাইক্রো ফাইন্যান্সিং এই কার্যক্রমটা পরিচালনা করতে গিয়ে
রাতারাতি অনেকগুলো ব্রাঞ্চ খুলে ফেলেছে, হেড অফিস খুব চাকচিক্যভাবে তৈরি করে ফেলেছে, ওখানকার স্টাফদের বেতন দিন দিন শুধু বাড়ছে। তার মানে কি, এরা কিন্তু প্রফিট মোটিভ ব্যাপারটাও আছে। তো এটা হচ্ছে আরেকটা দৃষ্টিভঙ্গি। তাহলে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনটা বেসিক্যালি ওয়ার্ল্ডে কতটা ইম্পর্টেন্ট এটা যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে দুটো দৃষ্টিভঙ্গি থেকে এটার ইম্পর্টেন্সটা আলোচনা করা যাবে। প্রথম দৃষ্টিভঙ্গিটা কি, এই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন এবং এদের কার্যক্রম দারিদ্র্য দূরীকরণে যথেষ্ট সহায়ক। এটা হচ্ছে প্রথম মোটিভ। দ্বিতীয়টা হচ্ছে যেটা চোখে দেখা যায় না, ওদের নিজস্ব ইন্টারেস্ট অর্থাৎ বিজনেস মোটিভ। ওরা নিজেদের ফাইন্যান্সিয়াল দিকটাকে যথেষ্ট উন্নত করে ফেলতে পেরেছে। এটার মানে হলো মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন যদি গড়ে তোলা হয়, তাহলে কেবল যে দারিদ্র্য বিমোচনের মধ্যে পড়ে থাকতে হবে তা না, আর্থিক দিক থেকে লাভবান হওয়ার একটা সুযোগ এখানে থাকবে। এরপরে দেখেন, এই দুটি দৃষ্টিভঙ্গি আমাদের একসঙ্গে ধারণা দেয় যে আর্থিক হাতিয়ার সমূহ কিভাবে দারিদ্রতা এবং বিভিন্ন বাধা দূর করবে। দুটা খুবই সুন্দর কথা বলেছে এখানে। এই দুটা দৃষ্টিভঙ্গিকে যদি আমরা একত্রে করি, একটা হচ্ছে কি দারিদ্র্য দূর করা হবে, আবার বিজনেস মোটিভটা অর্থাৎ ব্যবসা করে মুনাফা অর্জন করা যাবে। এই দুটোকে যদি কম্বাইন করা হয়, তাহলে মূল কথাটা কি দাঁড়ায়, ফাইন্যান্সিয়াল যে টুলস আছে, এই ফাইন্যান্সিয়াল টুলসগুলো অ্যাপ্লাই করে দুটো কাজ করা যায়। একটা হচ্ছে দারিদ্রতা দূর করা যায়, আবার বিজনেস মোটিভ যেটা প্রফিট গেইন করা, সেই প্রফিটও গেইন করা যায় যদি ফাইন্যান্সিয়াল টুলসগুলোকে ইফেক্টিভলি কাজে লাগানো যায়। আমার মনে হয় এই প্যারাটা আপনারা ভালো করে বুঝে ফেলেছেন এবং ভাবছেন যে কোনো লাইনের সাথে কোনো লাইনের তো সিকোয়েন্স পাচ্ছি না। আমি আগেই বলেছি, অ্যানালাইটিক্যাল যেসব টপিক থাকে এগুলোর মধ্যে আপনি কোনো ধারাবাহিকতা পাবেন না। কেমন একটা লাগাম ছাড়া মানে সিকোয়েন্স ছাড়া সবকিছু আপনি পাবেন। এখানে ইনফরমেটিভ ব্যাপার চলে আসে, এখানে একটার সাথে একটা ধারাবাহিকতা আসবে না। আর এই চ্যাপ্টারটাই হচ্ছে ওই অ্যানালাইটিক্যাল বিভিন্ন রিপোর্ট থেকে কালেক্টেড ইনফরমেশন। সো এখানে আপনি সবকিছু একটু ছাড়া ছাড়া ভাবে পাবেন। আর মূল ব্যাপার হচ্ছে, যেহেতু স্টুডেন্ট, আপনাকে এটাই মেনে নিয়ে এটাই মাথায় রেখে আপনাকে অ্যান্সার করতে হবে। এছাড়া আসলে আপনাদেরকে সুন্দর করে বলার মতো আমার কাছে কিছু নাই। তো আসেন পরের প্যারাটাতে আমরা চলে যাই। ক্ষুদ্র অর্থায়নের ধারণ ক্ষমতার আলোচনায় দেখা যায় যে, অর্থাৎ মাইক্রো ফাইন্যান্সের ফাইন্যান্সিয়াল সাস্টেইনেবিলিটি যে আইডিওলজিটা আছে, এটা ডিসকাস করতে গিয়ে দেখা গেছে যে সময়ের আলোকে আমরা এসব সমস্যা দূর করতে পারি। বোঝা গেছে? সময় লাগবে আর্থিক বাধা দূর করতে গিয়ে, দারিদ্র্য বিমোচন করতে গিয়ে। তবে যদি সময় নেওয়া হয়, তবে আস্তে আস্তে পরিস্থিতির কারণে এই বাধাগুলোকে, এই দারিদ্রতা দূরীকরণের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকেও দূর করা যাবে। এই ফাইন্যান্সিয়াল সাস্টেইনেবিলিটির যে আইডিওলজি আছে, আইডিওলজি সেটাই বলে যে উইথ দ্য চেঞ্জেস অফ টাইম বিং, এই প্রবলেম, এই ব্যারিয়ারগুলোকে রিমুভ করে ফেলা যাবে। এমনকি এর প্রভাব এবং ব্যয় ও হিসাব করতে পারি। তার মানে হচ্ছে কি, দেখেন দুটা কথা বলেছে, সময়ের আলোকে সমস্যাগুলো দূর করতে পারবে, আর একটা হচ্ছে এগুলো, এই সমস্যাগুলো দূর করতে গিয়ে যে খরচগুলো হবে, অর্থাৎ দারিদ্র্য বিমোচন করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, কোনো বাধা আসে, ব্যারিয়ার যেটাকে আমরা বলছি, এই ব্যারিয়ারগুলো যদি আসে, সেই ব্যারিয়ারগুলোকে রিমুভ করতে গিয়ে কেমন খরচ হতে পারে, ফাইন্যান্সিয়াল টুলস অ্যাপ্লাই করে সেই কস্টগুলোকেও ক্যালকুলেট করে নেওয়া যায়। আর আমরা জানি কস্ট যদি ইজিলি ক্যালকুলেট করে ফেলা যায়, তাহলে বেনিফিটটা কি দাঁড়ায়, ওটার জন্য প্রিপারেশন নেওয়া যায় যে আমি আদৌ কি এই কাজটা করব নাকি করব না, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে, তাহলে এই টাকাটা আমি কোন সোর্স থেকে কালেক্ট করতে পারবো। জেনারেলি যেটা হয়, কোনো একটা কাজ করার আগে আমরা বাজেট করি। রিজনটা কি, যে ওই টাকাটা আমার নিজের পকেটে আছে কিনা, যদি না থাকে, সেটা যদি আমি বাইরে থেকে ফাইন্যান্স করি, সেই ফাইন্যান্সটা মানে পরিশোধ করার মতো অ্যাবিলিটি আমার আছে কিনা, বাজেট জানা দরকার। ঠিক আছে, এটা জানা যায়। আর এই ধারণ ক্ষমতার আলোচনা থেকে নিচের চারটি প্রশ্ন সামনে চলে আসে। এই যে ফাইন্যান্সিয়াল সাস্টেইনেবিলিটি ইন মাইক্রো ফাইন্যান্সের যে আইডিওলজিটা, এই বিষয়টা নিয়ে ডিসকাস করতে গিয়ে আমরা গত ক্লাসে ফাইন্যান্সিয়াল সাস্টেইনেবিলিটি পড়েছিলাম না, যে চারটা উপাদান, সেই উপাদানগুলোর আলোকে চারটা প্রশ্ন সামনে চলে আসে। কখন? এই ক্ষুদ্র অর্থায়নের ধারণ ক্ষমতার আদর্শগত আর্থিক ধারণা নিয়ে ডিসকাস করতে গিয়ে
সাস্টেইনাবিলিটির ব্যাপারটা চলে আসে, যেটা গত ক্লাসে আমরা পড়েছিলাম। 4টা উপাদান ছিল সাস্টেইনাবিলিটির। ওই সাস্টেইনাবিলিটির উপাদানগুলো নিয়ে ডিসকাস করতে গিয়ে 4টা কোশ্চেন চলে আসে। এই আইডিওলজির আলোকে যদি আমরা ফাইন্যান্সিয়াল সাস্টেইনাবিলিটি নিয়ে কথা বলি, আমি আবার বলছি, আমরা যদি এই আইডিওলজি নিয়ে আমরা কথা বলি, তাহলে ফাইন্যান্সিয়াল সাস্টেইনাবিলিটির যে 4টা উপাদান আছে, এই উপাদান 4টার আলোকে 4টা প্রশ্ন আমাদের সামনে চলে আসে। সেগুলো কি কি? প্রথম প্রশ্ন, ধারণ ক্ষমতায় প্রোগ্রাম সমূহের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? অর্থাৎ আমাদের যে সাস্টেইনেবিলিটি 4টা ছিল না, এই 4টা সাস্টেইনেবিলিটির মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? এটা হলো ফার্স্ট কোশ্চেন। আছে কি নাই সেটা কিন্তু আপনারাই ভালো জানেন। গত ক্লাসে আমি 4টা সাস্টেইনেবিলিটি নিয়ে কথা বলেছি। কাইন্ডলি ওই স্লাইডগুলো ভালো করে দেখবেন, তাহলে আপনারাই বলতে পারবেন যে সেগুলোর মধ্যে কোনো পার্থক্য ছিল কিনা। আমার তো মনে হয় আংশিক আছে। খ, যদি থাকে তবে কতটুকু? এইমাত্র আমি বলেছি যে যদি পার্থক্য থেকেই থাকে, তাহলে সেই পার্থক্যগুলো কোন 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 উপাদানের সাথে, অর্থাৎ একটা উপাদানের সাথে আর একটা উপাদানের পার্থক্য আসলে কতটুকু সেটা জানতে চেয়েছে। গ, এক্ষেত্রে কি পরিমাণ ব্যয় হতে পারে? অর্থাৎ দারিদ্র্য বিমোচন আর বাধা দূর করতে গিয়ে সাস্টেইনেবিলিটির যে 4টা উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোকে যদি অ্যাপ্লাই করা হয়, সেক্ষেত্রে খরচ বা ব্যয় কেমন হতে পারে? এটা একটা প্রশ্ন। ঘ এবং লাস্ট প্রশ্ন, কে এই ব্যয় বহন করবে? সেটা কি প্রতিষ্ঠান, নাকি হচ্ছে ঋণ গ্রহীতা, না কে করবে? ব্যয়টা কে বহন করবে? একটু সিম্পল বিষয় খেয়াল করেন, আমরা যখন পণ্য কিনি, প্রোডাক্ট পারচেস করি, সাপোজ একটা প্রোডাক্টের দাম হচ্ছে 17 টাকা, 17 টাকা। এই প্রোডাক্টটার দাম যখন 17 টাকা, তখন পাশে লেখা আছে ইনক্লুডিং ভ্যাট, 60 টাকা ভ্যাট, 10 টাকা বিক্রেতার। দেখা গেছে কি, বিক্রেতার এই পণ্যটা উৎপাদন করতে খরচ হয়েছে অনলি 5 টাকা, সে 17 টাকা দামে বিক্রি করছে। এর ফলে কি হচ্ছে, 60 টাকা তো গভর্নমেন্টকে দিতে হচ্ছে। 5 টাকা পণ্যের দাম ছিল, আরো যে বাকি 5 টাকা রয়ে গেলে এটা হচ্ছে কোম্পানির প্রফিট। তো আলটিমেটলি এই যে প্রোডাক্টটা 5 টাকার প্রোডাক্ট 17 টাকায় বিক্রি হলো, খরচটা বহন করলো কে? বায়ার বা কনজিউমার নিজে না? এখানেও বলেছে যে দারিদ্রতা বিমোচন করতে গিয়ে এখানে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন একটা পক্ষ, আর হচ্ছে সোসাইটি পিপল, যাদেরকে নিয়ে এই ইনস্টিটিউশন কাজ করবে, তারা একটা পক্ষ। তো এই দারিদ্র বিমোচন করতে গিয়ে, বাধা দূর করতে গিয়ে যে কস্ট বা ব্যয়টা হয়, এটা আসলে কে বিয়ার করবে? মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, নাকি গ্রাহক বা ক্লায়েন্ট যারা লোন নিচ্ছে? এটাও জানতে চাওয়া হয়েছে। এবার আমরা স্লাইডটা চেঞ্জ করে দিচ্ছি, আর আমি ধরে নিচ্ছি আপনাদের তেমন কোনো সমস্যা হয়তো বা হয়নি। আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন। তো কোশ্চেন 4টার দিকে একবার আর একটু তাকান, যাতে করে স্লাইডটা টেনে দিলে আপনাদের কাছে বুঝতে সহজ হয়। একটু দেখেন, হ্যাভ আ লুক, 10-15 সেকেন্ড দেখেন, তারপরে আমি স্লাইডটা চেঞ্জ করে দেব। সিম্পল কোশ্চেন বলেছে, ধারণ ক্ষমতার প্রোগ্রাম সমূহ যে 4টা উপাদান আছে, এগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? 2 নাম্বার, থাকলে সেটা কতটুকু? 3 নাম্বার, এক্ষেত্রে তো কিছু ব্যয় বা খরচ আছে। 4 নাম্বার, সেই ব্যয় বা খরচটা কে বহন করবে? হলো? এবার তাহলে আমি স্লাইডটা চেঞ্জ করে দিচ্ছি, আমাদের কোশ্চেনের পরবর্তী অ্যান্সারটুকু আমরা দেখি। উক্ত প্রশ্নসমূহের উত্তর খুঁজে বের করতে গিয়ে নিচের একটি প্রশ্নই থেকে যায়, আর তা হলো কে এই ব্যয় বহন করবে। মানে ধারণ ক্ষমতার উপাদানগুলোর মধ্যে পার্থক্য আছে কিনা, থাকলে সেটা কতটুকু, এটা পড়লে আমরা বুঝে ফেলবো। কি পরিমাণ ব্যয় হবে সেটা ফাইন্যান্সিয়াল টুলস অ্যাপ্লাই করে বের করা যাবে, কিন্তু খরচটা কে নিবে, এটাই হচ্ছে মূল যন্ত্রণা বা মূল যুক্তি। এই প্রশ্নটা থেকেই যাচ্ছে, খরচটা কার ঘাড়ে বাঁধবে? কারণ নর্মালি আমরা জানি বেসিক্যালি খরচ কিন্তু কেউ নিতে চায় না নিজের ঘাড়ে। তো এক্ষেত্রে মূল কোশ্চেন হলো খরচটা কে বহন করবে। এরপর দেখেন, এই ব্যয় কি অর্থায়ন সম্পর্কিত? এটাও কিন্তু একটা ভাইটাল কোশ্চেন। এই খরচটা আসলে কিসের?
মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন তাদের বিজনেস কার্যক্রম যেটা বিজনেস অ্যাক্টিভিটিসটা ফুলফিল করতে গিয়ে তাদের তো ফান্ডের প্রয়োজন হয়। এই ফান্ডটা কালেক্ট করতে গিয়ে যে কস্টটা ক্রিয়েট হয় এটা কি সেই কস্ট নাকি অন্য কোনো কস্ট? এটাই হচ্ছে কোশ্চেন যে ঠিক আছে খরচ কে বহন করবে এটা হচ্ছে বের করা যাবে, কিন্তু সবার আগে জানতে হবে কিসের খরচ। যদি খরচটা মালিকের হয় তাহলে তো এখানে গ্রাহক বহন করবে না, যদি খরচটা গ্রাহক সংক্রান্ত হয় তাহলে তো মালিক বহন করবে না। এই জন্য খরচটা আগে জানা জরুরি যে কে বহন করবে। এক্ষেত্রে অবশ্য ফাঁকিবাজিরও সুযোগ থেকে যায়, যেমন একটু আগে আমি একটা পণ্যের এক্সাম্পল দিয়েছিলাম না, ভ্যাট। ভ্যাট কিন্তু মূলত বিক্রেতাদেরই পরিশোধ করার কথা, বাট আলটিমেটলি ওরা ক্রেতাদের ঘাড়ে চাপিয়ে দেয়। হ্যাঁ, জাস্ট ব্যাপারটা হচ্ছে সেরকম। যদি এখানে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন ভাবে খরচটা আমাদেরই, কিন্তু এটা আমি গ্রাহকের ঘাড়ে চাপিয়ে দেবো। যেমন গ্রামীণ ব্যাংক ধরে নিই যে 10 কোটি টাকা তারা কয়েকটা বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে চুক্তি করে সংগ্রহ করেছে, ঋণ হিসেবে নিয়েছে। উদ্দেশ্য হচ্ছে তারা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন তাদের মাইক্রো ক্রেডিট দিবে। সাপোজ তারা 6% ইন্টারেস্টে লোন নিয়েছে। এবার গ্রামীণ ব্যাংক যদি প্ল্যান করে আমরা যখন এই ফান্ডটাকে লোন হিসেবে ডিস্ট্রিবিউট করব, তখন আমরা ইন্টারেস্ট নিব 10%। তাহলে হবে কি 10% থেকে 6% আমরা বাণিজ্যিক ব্যাংকে দিয়ে দেব, রিমেনিং 4% হবে এটা আমাদের ইনকাম। এটাও কিন্তু করা যায়। এখন ডিপেন্ড করে আসলে আইডিওলজি বা আমাদের আদর্শ কি বলে, হ্যাঁ তার উপর অনেক কিছু বলে। দেখেন এই ব্যয় কি অর্থায়ন সম্পর্কিত, যা বাজার, নাগরিক সমাজ মানে হচ্ছে সোসাইটি, আর বাজার বলতে ফাইন্যান্সিয়াল মার্কেটকে মিন করেছে, এবং এ জাতীয় সেক্টর সমূহকে প্রভাবিত করে। লাইনটা দেখেন, বলছে এই খরচটা কিসের, এটা কি ফান্ড কালেকশন রিলেটেড, যেটা কিনা ফাইন্যান্সিয়াল মার্কেটকে কিংবা আমাদের সোসাইটিকে প্রভাবিত করছে। যদি এমন হয় যেটা সোসাইটি পিপলকে প্রভাবিত করছে, তাহলে কিন্তু খরচটা কেবল কোম্পানি একা বিয়ার করবে না, সোসাইটি পিপলের উপরও যেহেতু এটার একটা ইম্প্যাক্ট আছে, অবশ্যই সোসাইটি পিপলকেও কিছু কস্ট বিয়ার করতে হবে। এটা এখানে মিন করেছে। কিন্তু দেখেন কথার মিনিংগুলো সহজ, বাট লেখাটা একটু কঠিন স্টাইলে, এই জন্য আপনাদের ধরতে হয়তো একটু সমস্যা হবে। আমি কিন্তু একদম সম্পূর্ণ ব্যাখ্যা করে দিচ্ছি। ধারণ ক্ষমতার কনসেপ্ট অনুযায়ী এই প্রশ্নসমূহ আর্থিক। তার মানে এখানে যে কোশ্চেন চারটা এসেছে, কোশ্চেন চারটা হলো ফাইন্যান্সিয়াল রিলেটেড কোশ্চেন। উক্ত কনসেপ্ট থেকে নিম্নোক্ত দুটি বিষয় উঠে আসে। নাম দুটো সবার আগে দেখেন, তারপর আমি পড়ছি। আগে পরিচিত হন, তারপরে কথা বলি। হ্যাঁ, একটু দেখেন 5-7 সেকেন্ড, একটু বানানটা জাস্ট চোখের ভেতরে নেন। আমি আশা করছি আপনারা দেখে নিয়েছেন। এবার আমি পড়ছি। হার্ড নোজড ফাইন্যান্সিয়াল সাস্টেইনেবিলিটি, অর এটাকে বলা যেতে পারে কমার্শিয়াল মাইন্ডসেট, বাণিজ্যিক মানসিকতার প্রস্তাব। অর্থাৎ এখানে কমার্শিয়াল রিলেটেড চিন্তা ভাবনা, সোজা কথা যেটা। আর 2 হচ্ছে সফট হার্টেড ফাইন্যান্সিয়াল সাস্টেইনেবিলিটি, এটাকে আরও সুন্দর করলে বলা যায় যে চ্যারিটি অর ওয়েলফেয়ার মাইন্ডসেট। তার মানে এখানে সোশ্যাল ওয়েলফেয়ার রিলেটেড চিন্তা ভাবনা। দেখেন চ্যারিটি মানসিকতার প্রস্তাবক। এখন এই কনসেপ্ট দুটো সম্পর্কে আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি, আপনারা একটু শোনেন, শুনলে হয়তো এই ব্যাপারটা আপনাদের কাছে আর একটু ক্লিয়ার হবে। সবার আগে আমি আপনাদেরকে শোনাচ্ছি হার্ড নোজড ফাইন্যান্সিয়াল সাস্টেনেবিলিটি বা কমার্শিয়াল মাইন্ডসেট, যেটা এই কনসেপ্টে কি বলা হয়েছে। এই ধরনের মাইন্ডসেট পরামর্শ দেয় যে সবচেয়ে উত্তম লক্ষ্য অন্য ক্ষেত্রে একমাত্র লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়। সবচেয়ে উত্তম লক্ষ্য যেটা, সেটাকেই একমাত্র লক্ষ্য হিসেবে ধরা হয়। দেখা যায় যে এই ধরনের কনসেপ্টে একাধিক লক্ষ্য থাকে, তার মধ্যে বেস্ট যেটা সেটাকেই টার্গেটেড গোল হিসেবে চিহ্নিত করা হয়, যে বেস্ট যেটা এটাই হচ্ছে আমাদের টার্গেট। এটাকে বাণিজ্যিক টার্ম হিসেবেও বলা যেতে পারে, মানে কমার্শিয়াল টার্ম যেটা, যাতে সকল ব্যয় নিয়ন্ত্রণ করে আর্থিক আয়, মুনাফা অথবা উদ্বৃত্ত হিসেবে দেখা হয়। অর্থাৎ যেখানে এই যে বাণিজ্যিক টার্ম যেটা, এই টার্মে কি দেখানো হয়, সকল কস্টগুলোকে মিনিমাইজ করে
ফাইন্যান্সিয়াল ইনকাম, প্রফিট আর সারপ্লাস এগুলোকেই দেখানো হয়। তার মানে এই কনসেপ্টের কাজই হচ্ছে আমরা সবসময় আমাদের প্রফিট, ইনকাম, সারপ্লাস এগুলোকে বেশি প্রায়োরিটি দিব। এটা করতে গিয়ে কি কি করেছিলাম ওগুলো নিয়ে আমরা চিন্তা করব না, অর্থাৎ আমরা চ্যারিটেবল কাজ তো করবো বাট প্রফিটটা থাকবে মাথায়। যেমন কমার্শিয়াল ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এরা কিন্তু কাস্টমার সার্ভিস দেয় একদম 100%, বাট ওই 100% কাস্টমার সার্ভিস দিতে গিয়ে কিন্তু 200% প্রফিটও তারা গেইন করে নিচ্ছে না। তো এখানে হার্ড নোজড ফাইন্যান্সিয়াল সাস্টেইনেবিলিটি বা কমার্শিয়াল মাইন্ডসেটের কনসেপ্টটাই হচ্ছে কোম্পানির অনেকগুলো টার্গেট থাকবে, তার মধ্যে বেস্ট যে টার্গেটটা সেটাকেই একমাত্র গোল হিসেবে ধরে নেওয়া হবে। সেই গোলটা হবে কি কমার্শিয়াল টার্ম বা প্রফিট বেস। সেখানে কি শো করা হবে, প্রফিট কেমন হয়েছে, ইনকাম কেমন হয়েছে, সারপ্লাস কত আছে, এগুলোকেই হাইলাইট করা হবে বেশি। এটা ছিল আমাদের হার্ড নোজড ফাইন্যান্সিয়াল সাস্টেইনেবিলিটি বা কমার্শিয়াল মাইন্ডসেটের মূল কথা। এবার দেখেন সফট হার্টেড ফাইন্যান্সিয়াল সাস্টেইনেবিলিটি অর চ্যারিটি ওয়েলফেয়ার মাইন্ডসেট, এটাতে কি বলা হয়েছে। এই কনসেপ্টটি মূলত কল্যাণ এর উপর ভিত্তি করে বা গ্রাহক সেবার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এই ধরনের মাইন্ডসেটের যুক্তি হচ্ছে যে জনগণের দারিদ্র্যতাকে নির্দেশ করা হয়, অর্থাৎ এখানে মেইন টার্গেট কি, জনগণের দারিদ্র্যতা দূর করব সবার আগে, প্রফিট করব অল্প বাট আগে দারিদ্র্যতা। যেমন ধরেন মসজিদ, মস্ক, এখানে মানুষ অজু করছে, নামাজ পড়ছে, হয়তো কোনো মুসল্লি বা পথিকের গরম লাগছে, মসজিদে ঢুকে ফ্যানের নিচে বা এসির নিচে বসে একটু জিরিয়ে নিচ্ছে, গ্লাস ভর্তি বা জগ ভর্তি পানি আছে, একটু পানি খেয়ে নিচ্ছে। খুব ক্ষুধা লেগেছে, হয়তো কর্নারে দেখতে পেলো একটা জারের ভেতরে কিছু মুড়ি আছে, এক মুঠ মুড়ি খেয়ে ফেলছে, এজন্য কিন্তু তার জেল জরিমানা হবে না, তাকে সেবা দেয়া হচ্ছে। বাট মসজিদের গায়ে শুরুতেই লেখা থাকে মুক্ত হস্তে দান করুন। কথা হচ্ছে আমি আপনার জন্য 10 টাকা খরচ করবো, অ্যাটলিস্ট 5-6 টাকা তো রেখে যান। এভাবে করে সবাই 5-6 টাকা দিলে কিন্তু একটা বিশাল ফান্ড দাঁড়িয়ে যাবে। তো সেটা এখানে বোঝানো হয়েছে যে এই কনসেপ্টের মূল হচ্ছে কি জনগণের দারিদ্রতা দূরী করা। দেখেন যারা কল্যাণ বা পরহিত কাজের জন্য বেশি পরিমাণ অর্থ প্রদান করবে না, এখানে বলেছে কল্যাণ করবে বাট অতিরিক্ত অর্থ প্রদান করবে না, যতটুকু করার দরকার ঠিক ততটুকু। আমি যেই মাত্র এক্সাম্পলটা দিলাম, এখানে কি একবারও বলেছি মসজিদে গেলে তার জন্য বাইরে থেকে খাবার আনানো হবে বা তাকে একটা এক সেট কাপড় দিয়ে বলা হবে নেন আপনি মসজিদে এসছেন আপনাকে আমরা এক সেট কাপড় দিচ্ছি, এই ধরনের আদিক্ষেতা খরচ না। আপনার জন্য যতটুকু খরচ করা দরকার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন সেই পরিমাণই খরচ করবে, তবে তার বিনিময়ে আপনারও মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের জন্য কিছু করবেন। অর্থাৎ মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন যদি আপনাকে ট্রেনিং দেয়, সাপোজ ফ্রি ট্রেনিং দিয়েছে, তার বদৌলতে ওদের কাছ থেকে আপনি একটা সুদের হারে ফান্ড নিলেন, ক্যাপিটাল নিলেন, নিয়ে আপনি ব্যবসা করলেন, আস্তে আস্তে সুদসহ ওদের ফান্ডটা শোধ করে দিলেন। মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন কিন্তু আপনার দারিদ্রতা দূর করার জন্য আপনাকে একটা সেবা দিল। সেবাটা কি, আপনাকে তারা ফ্রি ট্রেনিং দিল, তার বিনিময়ে আপনারা যেটা করতে পারেন ওদের কাছ থেকে সুদের বিনিময়ে তহবিলটা নিয়ে পরবর্তীতে ওদেরকে টাকাটা সুদসহ পরিশোধ করে দিলেন, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনেরও ব্যবসা হলো, আপনার দারিদ্রতাটাও দূরীকরণ হয়ে গেল। এটা ছিল আর কি বিষয়। তো আমি আসলে আপনাদেরকে এখন থেকে যেটা চিন্তা করেছি সেটা হলো কোশ্চেনগুলো যেহেতু একটু অ্যানালাইটিক্যাল, একটু ভিন্ন ধর্মী, আমি আপনাদের অল্প অল্প করে বুঝিয়ে অল্প অল্প করে মাথায় দেওয়ার চেষ্টা করব। আমি একসাথে অনেকগুলো কনসেপ্ট দিয়ে আপনাদের ভেজাল করে দিব না। আপনাদের কাজ হচ্ছে আমি আপনাদেরকে যেটা পড়াচ্ছি, যার কাছে যে বই আছে বা নেট যদি আপনারা ঘাঁটতে পারেন, বিভিন্ন তো ওয়েবসাইট থাকে বা বিভিন্ন পেজ থাকে যেখানে গিয়ে আসলে এই কনসেপ্টগুলো সম্পর্কে আইডিয়া পাওয়া যায়, আপনারা সেখান থেকেও কিছু ইনফরমেশন বা আইডিয়া নিলেন। আমিও আপনাদেরকে এখানে স্লাইডের থ্রুতে আইডিয়া দিলাম। যদি ঘরে বসে আস্তে আস্তে আপনারা একটু প্র্যাকটিসগুলো করতে থাকেন, আমার মনে হয় না যে আপনাদের এক্সাম ফেস করতে তেমন একটা সমস্যা হবে। তো আমি আশা করছি আমার এই ক্লাস আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ক্লাস নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো সমস্যা থাকে, আমি কিন্তু কমেন্টস বক্সে আপনাদের কোনো
কমেন্টস পাচ্ছি না বা আপনাদের কোনো প্রবলেম আপাতত আমি দেখতে পাচ্ছি না। যদি পেতাম তাহলে হয়তোবা আমি আপনাদের সঙ্গে কয়েকটা কোশ্চেন শেয়ার করতাম। দ্যাটস ওয়াই আমি কিন্তু আমার মতোই পড়িয়ে যাচ্ছি। তারপরও যদি আমরা দেখি যে আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে বাট আমাদের ক্লাস এখনো চলছে, দেন আমি হয়তোবা আপনাদের রিকোয়েস্টে বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে আবার ডিসকাশনে যাব। এটা আমার প্ল্যান আছে ইনশাল্লাহ। তো আপনারা ধীরে ধীরে আমার সাথে যোগাযোগ করা শুরু করেন যে পেছনে যে চ্যাপ্টারগুলো আমরা শেষ করেছি, আমি বলেছি যেগুলো শেষ করেছি সেখানে কোন চ্যাপ্টারের কোন কোশ্চেনটা নিয়ে আরেকবার কথা বললে আপনাদের সুবিধা হবে, আপনাদের প্রয়োজন, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। না জানালে কিন্তু আমি বুঝবো না আপনারা কি অবস্থানে আছেন। তো সবাইকে আজকের মতো আমি এখানেই বিদায় জানাচ্ছি। আমি আশা করব আপনারা আমার পরবর্তী ক্লাসে যথাসময়ে উপস্থিত হবেন। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।